ওয়েলকাম টু মাই এক্সপ্লেন ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের জন্য আরেকটা টাইম ট্রাভেল ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটি তার গ্র্যান্ডমার জাদুকরি ব্রেসলেটের সাহায্যে টাইম ট্রাভেল করে চলে যেতে পারতো প্রাচীন যুগে। আর সে প্রাচীন যুগে গিয়ে একটা নুডলসের দোকান দিয়েছিল। আর সে ভেবে নিয়েছিল সে প্রাচীন যুগে নুডলস বিক্রি করে বড়লোক হয়ে যাবে। কিন্তু প্রাচীন যুগে তার সাথে আহত রাজকুমারের দেখা হয়ে যায়। বুঝতেই পারছো ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা লি ম্যাংকে দেখানো হয়। সে আমাদেরকে বলছিল, আমি একটা নুডলসের দোকানের মালকিন। 2 মাস আগে আমার প্যারেন্টস আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারা আমার উপর মিথ্যা অভিযোগ তুলেছিল। আমি আমার ব্রাদার ইন লোকে সিডিউস করার চেষ্টা করেছি। লি ম্যাং তার প্যারেন্টসকে বলছিল, আমি যখন গোসল করেছিলাম তখন ব্রাদার ইন ল আমাকে খারাপ নজরে দেখেছে। তাছাড়া সে লোকটা এত বেশি খারাপ, সে আমার আন্ডারওয়্যারও চুরি করেছে। তার বোন তাকে থাপ্পড় মারে আর বলে, তোমার এত সাহস, তুমি আমার হাজব্যান্ডের ওপর মিথ্যা আরোপ লাগাচ্ছ। ম্যাং বলে, 8 বছর ধরে আপনারা আমাকে এবং গ্র্যান্ডমাকে একেবারে ইগনোর করেছেন, আর এখন বাড়ি থেকে বের করে দিচ্ছেন। তার ফাদার তাকে বলে, তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও, তুমি এখন থেকে আর লি পরিবারের অংশ না। লি ম্যাং তাই তার দাদির গ্রামে চলে গিয়েছিল, যেখানে তার দাদি আগে নুডলস শপ ওপেন করেছিল আর নুডলস বিক্রি করে সে টাকা ইনকাম করত। ম্যাং তার দাদিকে বলছিল, লি পরিবার আমাকে ছেড়ে দিয়েছে, তাদের মনে হয় আমি আনলাকি, আমি তাদের সব টাকা পয়সা খরচ করে ফেলছি। ম্যাং তার দাদির ফটো দেখছিল আর বলছিল, আমি ভেবে নিয়েছি এখন তোমার শপ আমি আবার ওপেন করব। তারপর সে যখনই তার দাদির ছবি নিচে রাখে তখন সে ছবির মধ্য থেকে একটা ব্রেসলেট বের হয়। ম্যাং ভাবছিল তার দাদি হয়তো এটা তার জন্যই রেখে গেছে, তাই সে খুশি মনে সেটা পরে ফেলে। তারপর ম্যাং তার কাজে লেগে পড়ে এবং নুডলস বানিয়ে সবার কাছে বিক্রি করছিল এবং সবাইকে আস্তে আস্তে পরিবেশন করে। তারপর সে যখন টাকা গণনা করে সে তো অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে শুধুমাত্র 120 ইউয়ান টাকায় ইনকাম করেছিল। তাই সে মজা করে বলতে শুরু করে, যদি আমি প্রাচীন যুগে নুডলসের দোকান দিতে পারতাম। তখনই দোকানের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি চলে আসে লাকড়ি নিয়ে, আর সে ম্যাংকে বলে, আমাকে এক বাটি নুডলস দাও। ম্যাং তো লোকটার জামা কাপড় দেখে অনেক বেশি অবাক হয় আর সে ব্যক্তিকে জিজ্ঞেস করে, এখানে কি কোনো ড্রামার শুটিং চলছে? সে লোকটা তার কোনো কথাই বুঝতে পারছিল না, তাই লোকটা কোনো কিছু না বলেই নুডলস খেতে শুরু করে। তারপর ম্যাং যখন তার টেবিলের কাছে যায় গিয়ে দেখতে পায় প্রাচীন যুগের একটা ক্যালকুলেটর। ম্যাং তো অবাক হয়ে সে প্রাচীন যুগের ক্যালকুলেটর দেখতে শুরু করে আর ভাবে এটা আসলো কোথা থেকে। আর এইদিকে যখন সে ব্যক্তিটা নুডলস খায় তার কাছে সে নুডলস অনেক বেশি ভালো লাগে আর সে জলদি করে তার খাবার ফিনিশ করে ফেলে এবং তাকে অনেক বেশি প্রশংসা করে। ম্যাং তো হ্যাপি হয়ে যায় এবং সে লোককে বলে, আপনার 8 ইউয়ান হয়েছে। কিন্তু সে যখন সামনে তাকায় দেখতে পায় সে লোকটা তো চলে গেছে। আর সে বেঞ্চের মধ্যে একটা রূপার টুকরা দেখতে পায়, তাই সে রূপাটা দেওয়ার জন্য সে বাইরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অবাক করা বিষয়, সে দোকানের বাইরে বের হতে পারছিল না। দরজার সামনে দাঁড়িয়ে সে বাইরের সব ঘটনা দেখতে পায়। প্রাচীন যুগের এত কিছু দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। ম্যাং তো সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এরকম করার সময় তার হাত থেকে সে রূপার টুকরাটা পড়ে যায়। বাইরে থেকে একটা ছেলে সে টুকরাটা উঠায়। সেই ছেলে বাচ্চাটা আসলে একজন ভিখারি ছিল। ম্যাংকে সে রূপার টুকরাটা উঠিয়ে দেয় আর বলে, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। ফেরি সিস্টার, আপনি কি আমাকে খাবার ও পানি দিবেন? ম্যাং তাকে ভেতরে নিয়ে আসে এবং খাবার দেয়। বাচ্চাটা বলে, আমার কাছে কোনো কিছু নেই, কিন্তু আমি এটা আপনাকে দিতে চাই। আর সে তাকে একটা হেয়ার পিন দেয়। তারপর সে বাচ্চাটাও চলে গিয়েছিল। ম্যাং তারপর ভাবতে শুরু করে, যদি আমার কাছে অনেক ভালো টেকনোলজি থাকতো। তখন সে দেখতে পায় সে তো আবারও তার মডার্ন দুনিয়াতে ফিরে এসেছিল। ম্যাং বুঝতে পারে তার ব্রেসলেটটা আসলে ম্যাজিক্যাল, আর সে বলছিল এর মানে সবকিছু ব্রেসলেটের কারণে হচ্ছে। তার ব্রেসলেট তখন চলচল করতে শুরু করে। সে তো হ্যাপি হয়ে যায় আর ভাবে সে এখন প্রাচীন যুগে গিয়েও নুডলস বিক্রি করতে পারবে। টাইম ট্রাভেল করে সে প্রাচীন যুগে চলে যাবে, আবার প্রয়োজন পড়লে মডার্ন যুগে চলে আসবে। তারপর ম্যাং একজন লোকের কাছে চলে যায় সে চুলের কাঁটা বিক্রি করতে। লোকটা অবাক হয়ে তাকে বলতে শুরু করে, এ চুলের কাঁটা তুমি কোথায় পেয়েছো? তুমি কি এটা বিক্রি করতে চাও? আমি তোমাকে 4 লাখ টাকা দেওয়ার জন্য রাজি আছি। ম্যাং ভাবে লোকটা হয়তো তার সাথে মজা করছে, তাই সে বলে, এটা কত টাকায় আপনি নিবেন? লোকটা বুঝতে পারে সেটার মূল্য বুঝতে পারেনি, তাই সে বলে 2000 টাকা। ম্যাংও রাজি হয়ে যায় এবং 2000 টাকায় সেটা বিক্রি করে ফেলে। ম্যাং তারপর ভেবে নিয়েছিল সে এখন টাকা ইনকাম করার জন্য প্রাচীন যুগে যাবে। ম্যাং তারপর খুশি হয়ে প্রাচীন যুগের জামা কাপড় পরে চলে যায় প্রাচীন যুগে। আর সে যখন অনেক খুশি হয়ে সবকিছু পরিষ্কার করছিল, পেছন থেকে রাজকুমার চলে আসে। রাজকুমারের নাম মিং ছিল। সে তার গলার মধ্যে তরোয়াল ধরে। ম্যাং তো পেরেশান হয়ে যায় আর ভাবে, এখন মাত্র টাকা উপার্জন করার উপায় আমি খুঁজে পেয়েছি।
কিন্তু এখনই কি আমি মারা যাব? রাজকুমার তো আহত অবস্থায় ছিল। মিং তার গলা থেকে তরোয়াল সরায় এবং দরজা লাগিয়ে দেয়, কারণ বাইরে কয়েকজন আততায়ী ছিল যারা রাজকুমারকে মারতে চাইছিল। আর সে পরে ম্যাজিকের মাধ্যমে মডার্ন যুগে চলে এসেছিল, তাই সে লোকের আর কোনো কিছুই করতে পারেনি। রাজকুমার জাগার পর অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে, এই মেয়ে তো অনেক বেশি দুর্বল, সে সবার সাথে ফাইট কিভাবে করলো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সে রাজকুমারকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার চিকিৎসা করে। ম্যাং আবারও প্রাচীন যুগে চলে এসেছিল, তাই সে রাজকুমারকে বলে, তোমাকে আমি আর সহ্য করতে পারবো না, আর তাকে বাইরে বের করে দেয়। অন্যদিকে রাজকুমারকে দেখানো হয় কয়েকজন লোক তাকে অনেক অবাক হয়ে দেখছিল আর বলছিল, তোমার নাকের মধ্যে এটা কি লাগানো হয়েছে? রাজকুমার ব্যান্ডেজ দেখতে পায় আর ভাবে, আমার নাক কি এটার কারণে সুস্থ হয়েছে? তাই রাজকুমার আবারও ম্যাংয়ের কাছে চলে যায় আর বলে, তোমার কাছে যদি এরকম ব্যান্ডেজ থাকে আমাদেরকে আরও দাও, যাতে আমরা যুদ্ধে ব্যবহার করতে পারি, আর আমাদের সৈনিকের রক্ত যাতে বেশি না পড়ে। ম্যাংও তখন সেই জায়গায় অনেকগুলো ব্যান্ডেজ নিয়ে আসে। রাজকুমার তাকে ধন্যবাদ জানাতে তার টোকেনই তো দিয়ে দেয়। এটা আসলে রাজকুমারের রাজকীয় টোকেন ছিল। এটা পাওয়ার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এটা বিক্রি করে সে অনেক টাকা পাবে। তখনই একজন সৈনিক এসে রাজকুমারকে বলে, আমাদের ক্যাম্পে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। রাজকুমার সেখানে গিয়ে দেখতে পায় সবকিছু বরবাদ হয়ে গেছে। তাদের খাবার পানি সবকিছুই শেষ হয়ে গেছে, তারা 3 দিনও এখন সারভাইভ করতে পারবে না। অন্যদিকে সে বাচ্চা আবারও ম্যাংয়ের কাছে আসে এবং তার কাছে বসে খাবার খাচ্ছিল। আর সে তো এবারও ম্যাংয়ের জন্য কয়টা মুক্তার হার নিয়ে এসেছিল। ম্যাং তাকে বলে, তুমি এগুলো কেন বেকার মনে করছো, কেন বিক্রি করছো না? বাচ্চাটা তাকে বলে, এগুলো আমার মায়ের ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে। আমার নাম বেন, আমার পরিবার অনেক বড়লোক একটা পরিবার ছিল, কিন্তু একবার আমার পরিবার যুবরাজের সাথে কাজ করতে নিষেধ করে দিয়েছিল, তাই আমাদের পরিবারকে ফাঁসানো হয়েছিল, আর এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। ম্যাং তাকে বলে, তুমি কি আমার সাথে কাজ করা পছন্দ করবে? আর ম্যাং তাকে রাজকুমারের টোকেন দেখায় আর বলে, তুমি এটা কি চিনো? ছেলেটা বলে, রাজকুমারের পাশে থাকা টোকেনটার মতো এটা, যেটা রাজকুমার সবসময় তার কাছে ঝুলিয়ে রাখে। 10 বছর বয়স থেকে রাজকুমার মিং যুদ্ধে অংশগ্রহণ করত এবং সে অনেক ভালো ফাইট করে, আর সে অনেক ভালো একজন ব্যক্তি। ম্যাং তো ব্যানকে কিছু টাকা দেয় আর বলে, কাল থেকে তুমি আমার সাথেই কাজ করবে, কিন্তু জামা কাপড় পাল্টে এসো। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, যে জায়গায় প্রাচীন যুগে বাইরে অনেক বেশি আগুন জ্বলছিল, ব্যানের অবস্থাও খারাপ। ব্যান তো ম্যাংকে বলছিল, কয়েকজন লোক আমাদের এই দিকে আক্রমণ করে দিয়েছে, আর সে আমাদের রাজ্যের মেয়েদের সাথে জোরাজুরি করছে। তাছাড়া আমাদের রাজ্যের অনেক গ্রামকেই নষ্ট করে দিয়েছে। আমরা তাদের সাথে কিভাবে লড়াই করব? আমাদের কাছে কোনো খাবার নেই, আবার লড়াই করার জন্য কোনো কিছুই নেই। আমরা হাতিয়ার এবং খাবার কোথায় পাবো? ম্যাং বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব। তার পরের দিন তো সে রাজকুমারকে ডাকে এবং তাকে অনেকগুলো লাইট দেয়, যাতে তারা খুব সহজে রাতে শত্রুদেরকে ধরতে পারে। রাজকুমার তাকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। ম্যাং তাকে বিদায় জানায় আর বলে, আমি আশা করছি তুমি সুস্থভাবেই ফিরে আসবে। তারপর রাতের সিন দেখানো হয়, যেখানে টর্চের মাধ্যমে তারা রাতে অনেক ভালো যুদ্ধ করতে পারে। তারা তো অন্য দেশের সৈন্যদেরকে লাইটের মাধ্যমে কোনো কিছু দেখতেই দিচ্ছিল না। তাদেরকে হারিয়ে রাজকুমার আবারও ম্যাংয়ের কাছে চলে আসে। ম্যাংও তার জন্যই অপেক্ষা করছিল। তখনই একজন লোক তার উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু রাজকুমার সে লোকটাকে মেরে ম্যাংয়ের জীবন বাঁচিয়ে নেয়। ম্যাং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে রাজকুমারকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আর অনেক বেশি ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তাদের মধ্যে অ্যাফেকশন শুরু হয়ে গিয়েছিল। তারা যখন রোমান্টিক ভাবে একে অপরকে দেখছিল, ব্যান আসে আর বলে, সিস্টার, আমি খাবার রেডি করে ফেলেছি। তারপর তারা 3 জনে বসে খাবার খেতে শুরু করে। ম্যাং তো সেই জায়গায় অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং সে রাজকুমারের উপরেই ঘুমিয়ে পড়ে। রাজকুমার তাকে মুগ্ধ হয়ে দেখছিল, মনে হচ্ছিল সে তার প্রেমে পড়ে গেছে। তারপরের দিন ম্যাংয়ের কাছে একজন লোক আসে। ম্যাং তাকে বলে, আমি আমার মার্টের ম্যানেজার, তোমাকে বানাচ্ছি। ম্যাং তারপর সবাইকে রেডিমেড খাবার দিতে শুরু করে, আর সে লোকটাকে একটা ফোন দেয় আর বলে, যখনই দরকার পড়বে আমাকে কল করবে, আর সব ইনফরমেশন আমাকে পাঠিয়ে দিও। অন্যদিকে রাজকুমার একজন বাহককে একটা লেটার দেয় আর বলে, এটা রাজধানীতে পাঠিয়ে দিও। রাজকুমার ভাবছিল, এই চিঠি পড়ার পর ক্রাউন প্রিন্স নিশ্চয়ই এই জায়গায় আসবে। অন্যদিকে রাজার কাছে তার ছেলে বাবা সে আর তাকে বলছিল, রাজকুমার মিংয়ের জন্য এতগুলো শস্য অনেক কিছুই পাঠানো হয়েছিল, কিন্তু সে সবকিছু জ্বালিয়ে দিয়েছে। আর সে মিংয়ের নামে খারাপ কথা বলে আর বলে, সে তো কোনো কাজই করতে পারছে না। রাজা রেগে যায় আর বলে, রাজকুমার বাও, তুমি এসব কি করছো? তুমি ইচ্ছে করে সে সমুদ্রের ডাকাতদেরকে এই জায়গায় ইনভাইট করেছো, যাতে তুমি আমাকে মারার পর রাজা হতে পারো। তুমি এরকম কিছু করতে পারো আমি তো ভাবতেও পারিনি।
রাজকুমার বাউ তার কাছে ক্ষমা চায় আর বলে, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। রাজকুমার বাউ ফিরে যাওয়ার পরে ভাবছিল সে রাজকুমার মিং কিভাবে বেঁচে গেল। তার লোক তাকে বলে, আমরা শুনেছি রাজকুমারকে নাকি একটা ফেরি মেয়ে সাহায্য করছে। রাজকুমার বাউ তাকে বলে, আমিও দেখতে চাই সে মেয়ে আসলে কে, তাই যাও এবং ব্যবস্থা করো সে মেয়েকে আমার কাছে নিয়ে আসো। অন্যদিকে ম্যাংকে দেখানো হয় সে ভাবছিল, আমি কবে এখান থেকে বের হতে পারবো, আমি তো দরজা ভেদ করতেই পারছি না। তখনই রাজকুমার তার কাছে আসে আর বলে, এ কাগজটা দেখো, তুমি আমাদেরকে সাহায্য করেছিলে, তাই তোমাকে প্রতিদান দেওয়ার জন্য আমি তোমার জন্য একটা জমি কিনেছি। ম্যাং বের হতে পারছিল না, কিন্তু রাজকুমার তার হাত ধরলে সে বের হতে পারে। ম্যাং রাজকুমারকে বলে, তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমিও তোমাকে আমার বাড়ি ঘুরিয়ে দেখাবো। তারপর ম্যাং তো রাজকুমারকে নিয়ে টাইম ট্রাভেল করে মডার্ন যুগে চলে যায়। মডার্ন যুগের জিনিসপত্র দেখে রাজকুমার তো অনেক বেশি অবাক হয়, আর সে অবাক হয়ে তাকে বলছিল, এটা তোমার বাড়ি। টিভিতে তরোয়াল দেখে সে তো ভয় পেয়ে যায়। রাজকুমারের রিয়াকশন দেখে সে তো হাসতে শুরু করে আর বলে, একদমই ভয় পাবে না, এটা শুধুমাত্র একটা টিভি। তারপর সে ফোনে কথা বলছিল আর একজনকে বলছিল, আমি খুব শীঘ্রই আসছি। আর সে রাজকুমারকে তার সাথে করেই নিয়ে যাবে, তাই সে তাকেও মডার্ন যুগের জামা কাপড় দেয়। আর সে রাজকুমারকে বক্স নিয়ে ভেতরে যেতে বলছিল। তখনই সেই জায়গায় ম্যাংয়ের প্যারেন্টস চলে আসে এবং তাকে জোর করতে শুরু করে একটা ছেলেকে বিয়ে করতে। কিন্তু ম্যাং তাদেরকে বলে দেয়, আমি তাকে বিয়ে করব না। তারা তখন ম্যাংকে প্যারেশান করার চেষ্টা করে, কিন্তু রাজকুমার তাদেরকে অনেক ভালো শিক্ষা দেয়। তারপর তার প্যারেন্টসেরা বাড়িতে চলে আসে। তাকে মিস্টার লি কল করে আর বলে, আমরা জানতে পেরেছি ম্যাং নাকি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, আর সে বিয়ে করার জন্য রাজি না। ফাদার বলে, একদমই চিন্তা করবেন না, আমি ম্যাংকে একেবারেই মানিয়ে নিব এবং সবার সামনে সে আমাদের কাছে ক্ষমাও চাইবে। তারপর ম্যাংয়ের কাছে তার ফাদার এবং সৎমা চলে যায়। ম্যাং বলে, আপনারা এখানে কি করছেন, তাড়াতাড়ি এখান থেকে চলে যান। সৎমা বলে, এখন তো অনেক বেশি অন্ধকার, তাই প্লিজ আজকে রাতের জন্য থাকতে দাও। ম্যাংকে তার ফাদার অ্যাপেল জুস দিতে শুরু করে আর বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি। ম্যাং তার বাবাকে বিশ্বাস করে সেটা খেয়ে ফেলে, তারপরেই সে অজ্ঞান হয়ে যায়, কারণ সেটার মধ্যে তারা কিছু একটা মিশিয়েছিল। তার সৎমা যখন তাকে টাচ করে তখন সে হাত ব্রেসলেটের মধ্যে লাগায়, সে তো অদৃশ্য হয়ে চলে যায়। তাকে ভ্যানিশ হতে দেখে তার প্যারেন্টস তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা তো পুলিশের কাছে চলে যায় আর বলে, আমাদের মেয়ে কোথাও গায়েব হয়ে গেছে। এ কথা শুনে তো অফিসাররা হাসতে শুরু করে আর বলে, আপনারা স্বপ্ন দেখা বন্ধ করুন, বাড়িতে গিয়ে ঘুমান, আমাদেরও ঘুমাতে দিন। অন্যদিকে ম্যাংকে দেখানো হয় যে কিনা টাইম ট্রাভেল করে চলে এসেছিল প্রাচীন যুগে। সে জাগলে তার কাছে ব্যান আসে আর বলে, আমি আপনার জন্য স্যুপ বানিয়েছি। ম্যাং তখন সে স্যুপ খেতে শুরু করে। আর সেই জায়গায় ব্যান তাকে বলছিল, আমাদের শপে কয়দিন ধরে একটা লোক আসছে। সে লোকটা অনেকগুলো খাবার অর্ডার করে, অনেকগুলো খাবার খায় এবং আশেপাশে দেখতে শুরু করে। দেখুন সে লোকটা তো চলে এসেছে। ম্যাং বলে, তুমি কি শিওর এটা কি সেই ব্যক্তি? আমি এখনই সে লোকটার কাছে যাচ্ছি, কিন্তু রাজকুমার তাকে থামায় আর বলে, মনে হচ্ছে রাজকুমার তাকে পাঠিয়েছে। তারপর সে লোকটা খাবার খেয়ে বাইরে চলে যায়। তার কাছে তো সে লোকটা চলে এসেছিল যার সাথে রাজকুমার ব্যান কথা বলেছিল। লোকটা বলছিল, 3 দিন হয়ে গেছে, তুমি কেন তোমার কাজ এখনো কমপ্লিট করনি? সে ব্যক্তি বলে, এই জায়গার খাবার অনেক বেশি মজাদার, তাই আমার প্রত্যেক দিনই আসতে ইচ্ছা করে। আর সে ব্যক্তি তার কোনো কাজ করতেই যাবে, কিন্তু রাজকুমার মিং তাকে ধরে ফেলে। রাজকুমার তারপর ম্যাংয়ের জন্য অনেক ধরনের উপহার নিয়ে এসেছিল, যেখানে হীরা জহরত সবকিছুই ছিল। এত বড় সিন্দুক দেখে সে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর ভেতরে খুলে দেখে এত কিছু পাওয়ার পর সে তো অনেক বড়লোক হয়ে যায়। তারপরে সিন আমরা ম্যাংকে দেখতে পাই যে কিনা বাড়ি কিনতে গিয়েছিল। সেখানে আমরা তার সৎ বোন লিনা এবং তার ফিয়ন্সেকে দেখতে পাই। লিনা তার ফিয়ন্সে হানকে বলছিল, তুমি তো বলেছিলে আজকে আমাকে গিফট দিবে। হান তাকে বলে, যতদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি আমাকে একটা বারও কল দাওনি, আর তুমি এখন আমার কাছে এসে গিফট চাইছো। কিন্তু সে মেয়েকে দেখে তোমার বোনের মতো মনে হচ্ছে, সে লি ম্যাং না? তার কাছে এত টাকা কিভাবে আসলো, সে এখানে এসে ঘর কিনছে? সৎ বোন লিনাও তো এই সব কিছু দেখে অনেক শকড হয়। অন্যদিকে ম্যাং যখন তার জিনিসপত্রগুলো বিক্রি করছিল, এই সব কিছু আবার লিনা লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর সে তার প্যারেন্টসের কাছে গিয়ে তাদেরকে সবকিছুই বলে। লিনা বলছিল, লিমিং এর কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমরা যদি সে ব্রেসলেট পাই তাহলে আমরাও টাইম ট্রাভেল করতে পারবো, আর এর মাধ্যমে আমরা অনেক বেশি বড়লোক হয়ে যাব। অন্যদিকে লিম্যাং যখন টাইম ট্রাভেল করছিল তখন তার প্যারেন্টসেরা সে দোকানের মধ্যে লুকিয়েছিল। আর সে প্রাচীন যুগে যাওয়ার পর তার হাত থেকে ব্রেসলেট চুরি করার চেষ্টা করে। ম্যাং চিল্লাতে শুরু করে, ব্যান তাকে সাহায্য করে এবং তাদেরকে মারতে শুরু করে। তারপর ম্যাং ও সেই জায়গায় তার প্যারেন্টসদেরকে বলতে শুরু করে, আজকে আমি তোমাদেরকে ছাড়বো না।
তার সৎমা তো বলতে শুরু করে, তুমি কি আমাদেরকে মারবে? আমরা তোমার প্যারেন্টস। ম্যাং তাকে বলে, আমার প্যারেন্টস হওয়ার আপনাদের কোনো যোগ্যতা নেই। ছোটবেলা থেকে আমার গ্র্যান্ডমাই আমাকে বড় করেছে। আর যদি প্রাচীন যুগে গিয়ে আমি আপনাদেরকে মেরেও ফেলি, কেউ কোনো কিছু করতে পারবে না। তার প্যারেন্টস তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং পালিয়ে গিয়েছিল। অন্যদিকে মা তো বলছিল, ভালো হতো তাকে যদি বাড়িতে আমরা ফিরিয়ে নিয়ে যেতাম। তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে ফাইট করতে শুরু করে এবং গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। খবর পেয়ে দেখার জন্য ম্যাংও তো চলে আসে। লিনা তো চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার প্যারেন্টসকে মেরে ফেলেছ। আর সে সব দোষী ম্যাংকেই দিতে শুরু করে। তারপর সে বাড়িতে ফেরার পর অনেক বেশি আপসেট ছিল, তাই সে আবারও প্রাচীন যুগে চলে যায়। ব্যান তো রাজকুমারকে বলছিল সে 2 ঘন্টা ধরে একটা পিকচারই দেখছে। রাজকুমার তাকে কনসোল করার জন্য তার কাছে যায়। ম্যাং তাকে বলে, আমার 10ম জন্মদিনের ছবি হচ্ছে এটা। সেই ছবির মধ্যে কেউই খুশি নেই। রাজকুমার বলে, যখন আমার 3 বছর ছিল তখন আমার মা মারা গিয়েছে, কিন্তু আমার কাছে কোনো পিকচারও নেই। ম্যাং বলে, আমাদের মধ্যে সব থেকে বেশি দুঃখী কে? রাজকুমার বলে, কেননা আমরা দুজনেই একে অপরের সাপোর্ট হয়ে যাই, একে অপরের খেয়াল রাখি। আর সে ম্যাংকে অনেকগুলো উপহার দেয়, যেটা দেখার পর সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখনই তো রাজকুমারের সৈন্য তার কাছে চলে আসে আর বলে, সবকিছু তো কনকুবাইন চ্যানেল ছিল। রাজকুমার তার মুখ বন্ধ করার জন্য তাকে মারে। অন্যদিকে রাজকুমার জানতে পারে তাদের কান্ট্রিতে কোনো একটা মহামারী দেখা দিবে। ম্যাং সব জানার পর ভাবতে শুরু করে, তাদেরকে সাহায্য করতে হলে আমার আবারও মডার্ন যুগে যেতে হবে। গার্ড এসে বলতে শুরু করে, মহামারী অনেক বেশি ছড়িয়ে পড়েছে, অনেক সৈন্যরা মারা গিয়েছে, কিন্তু কেউই আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে না, কারণ এই রোগের ওষুধ কারো কাছেই নেই। ম্যাং বলে, আমি একটা ওষুধের ব্যাপারে জানি, যেটার মাধ্যমে সবাই সুস্থ হতে পারবে। এরকম ভাবে সবাইকে ওষুধ দেওয়া হয়। সবশেষে একটা মেয়েকে ওষুধ দেওয়া হয়েছিল। তখন তো একটা ছেলে এসে সে মহিলার কাছ থেকে ওষুধ নিয়ে নিজে পান করতে চাচ্ছিল, কিন্তু রাজকুমার এসে সে লোকটাকে থামিয়ে দেয় এবং সে মহিলাকে তার ওষুধ ফিরিয়ে দেয়। আর রাজকুমার সেই ছেলেকে বলে, তুমি যদি এরকম আর কখনোই করো, আমি তোমাকে ক্ষমা করব না। সেই ছেলেটা অনেক বেশি রেগে যায় এবং সে রাজকুমারের পানির মধ্যে তার রক্ত মিশিয়ে দেয়, যাতে রাজকুমারও সে রোগে আক্রান্ত হয়। তারপরের দিন আমরা দেখতে পাই সবাই তো কান্নাকাটি করছিল আর বলছিল, জেনারেল মিং তো মারা গিয়েছে। লি ম্যাং যখন এইসব দেখতে পায় সে তো অনেক বেশি অবাক হয় আর ভাবে সত্যি রাজকুমার মারা গেছে। আর সে আগের সব মুহূর্ত ভাবতে শুরু করে, কিন্তু সে বের হতে পারছিল না। রাজকুমার তার কাছে আসে আর বলে, আমি ঠিক আছি। ম্যাং তো কান্না করছিল আর ভাবছিল সে রাজকুমারের ভূত দেখতে পাচ্ছে, কিন্তু দেখা যায় সেটা অন্য কারো লাশ ছিল। অন্যদিকে আমরা সেই ছেলেকেই দেখতে পাই, যে কিনা অনেক বেশি রেগে সবার খাবার নিয়ে খেতে শুরু করে এবং সে ইচ্ছে করে অনেকের খাবারের মধ্যে তার রক্ত মিশিয়ে দিচ্ছিল। এসব দেখে সব জনগণ তাকে মারতে শুরু করে এবং সে সেখানেই মারা যায়। সৈনিক তো রাজকুমারকে দেখে অনেক বেশি খুশি হয় আর বলে, আপনি জীবিত আছেন। অন্যদিকে ম্যাং একটা মেয়ের কাছে আসে, তাকে সব ওষুধগুলো দিয়ে দেয় আর কিছু বই দেয়, যার মাধ্যমে সে সবার চিকিৎসা অনেক ভালোভাবে করতে পারবে। রাজকুমার তো লি ম্যাংকে অনেক ভালোবেসে দেখছিল। তাকে তার গার্ড বলে, আপনি লি ম্যাংকে কবে আপনার ফিলিংসের ব্যাপারে বলবেন? রাজকুমার বলে, ফালতু কথা বলা বন্ধ করো, আমি তাকে পছন্দ করি না। সৈন্য তাকে বলে, কিছুদিন পরই একটা ইভেন্ট হতে চলেছে, আপনি সেদিন তাকে প্রপোজ করতে পারেন। তখনই লি ম্যাংয়ের কাছে অনেকে চলে আসে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছিল। ম্যাং সবাইকে উঠতে বলে, তখন সেই জায়গায় ইম্পেরিয়র অর্ডার আনা হয়, যেখানে বলা হয়েছিল তাকে রাজকুমারী হিসেবে গ্রহণ করা হয়েছে। এর মানে তারা যখন ইচ্ছা সে প্রাচীন যুগে এবং মডার্ন যুগে যেতে পারবে। রাজকুমার ম্যাংকে বলছিল, পরশুদিন আমাদের এই জায়গায় ভ্যালেন্টাইন্স ডে, তুমি কি সেদিন এখানে আসতে পারো? ম্যাং তাকে কিছু বলতেই যাবে, তখন একটা মেয়ে চলে আসে আর বলে, ভাই আপনি এখানে? মেয়েটি এসে তো ম্যাংয়ের অনেক প্রশংসা করে আর বলে, তুমি তো অনেক বেশি ফেমাস হয়ে গেছো, তুমি তো জাদুকরি ওষুধ বানিয়ে আমাদের সব লোকদেরকে বাঁচিয়েছ, তাছাড়া সব ডাকাতদেরকে তাড়াতেও আমাদেরকে সাহায্য করেছো। ম্যাং তো ভাবতে শুরু করে সে হচ্ছে রাজার কনকুবাইন, আর সে ভাবছিল এত ছোট মেয়েকে রাজা কনকুবাইন বানিয়েছে, রাজা অনেক বেশি খারাপ। তারপর সুনামের এই মেয়েটা তাকে রেডি করছিল। ম্যাংকে তো এরকম সাজে অনেক বেশি প্রিটি লাগছিল। রাজকুমার সেখানে চলে আসে আর তাকে অবাক হয়ে দেখতে শুরু করে। সু তাদেরকে ফিনিক্স ফ্যান দেয়, তারা দুজনেই সেটা নিয়ে নেয়। তারপরের দিনের সিন আমাদেরকে দেখানো হয়। আঙ্কেল এসে রাজকুমারকে বলছিল, এখন তো ডাকাতরাও পালিয়ে গিয়েছে, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে তুমি কেন প্যালেসে ফিরে যাচ্ছ না? তুমি কি মেয়েটার কারণে ফিরে যাচ্ছ না? রাজকুমার রেগে প্রাইম মিনিস্টারকে কিছু বলতেই যাবে। ম্যাং তাকে কিছু খাইয়ে শান্ত করে ফেলে আর সে প্রাইম মিনিস্টারকে বলে সে ফিরে যেতে চায় না, তাহলে তাকে জোর কেন করছো? তাই প্রাইম মিনিস্টার, যে কিনা তার আঙ্কেল ছিল, চলে যায়। রাজকুমার বলে, তোমার ভেবেচিন্তে কথা বলা উচিত। ম্যাং তাকে বলে, তোমাকে প্রতিশোধ নিতে আমি সাহায্য করব, কিন্তু তার আগে তোমার আমাকে সাহায্য করতে হবে। তারপর সে রাজকুমারকে নিয়ে মডার্ন যুগে চলে আসে, যেখানে নিলামি হচ্ছিল। আমরা তার সৎ বোন লিনাকেও দেখতে পাই।
সেখানে সে লি ম্যাংকে দেখে চিল্লাতে শুরু করে আর বলে, তোমার কারণে আমার প্যারেন্টস মারা গিয়েছে। ম্যাং বলে, তুমি আমাকে এখানে প্যারেশান করবে না। লিনা বলে, আমাকে জবাব দেওয়ার সাহস তোমার কিভাবে হলো? ম্যাং তখন তাকে বলে দেয়, তোমার প্যারেন্টস আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে 10 লক্ষ টাকা খরচ করেছিল। লিনা আর কোনো কিছুই বলতে পারে না। তারপর সে অকশনও শুরু হয়ে যায়। ম্যাং তারপর সেসব ব্যক্তির কাছে যায় যারা প্রাচীন বস্তুর ব্যাপারে অনেক বেশি জ্ঞান রাখত। মিস্টার জিয়াং তার কালেকশন দেখে অনেক বেশি হ্যাপি হয় এবং তার কাছ থেকে আর কোনো কালেকশন চায়। তারা যখন ডিল করছিল, লিনা সবকিছু চুপি চুপি শুনছিল আর সে ভাবে ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম আর তাকে দেখে মনে হচ্ছে সে অনেক ধনী হবে। তাই ম্যাং যখন সেখান থেকে যায়, লিনা তাকে সেডিউস করার জন্য চলে যায়। কিন্তু রাজকুমার তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাকে ধাক্কা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। একজন লোক বলে সে তোমার বডিগার্ডকে সেডিউস করার চেষ্টা করেছিল, তাই সে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অন্যদিকে রাজার কাছে রাজকুমার বাউ আসে আর সে রাজাকে জিজ্ঞেস করছিল রাজকীয় পরীক্ষা পাশ করেছে কোন 3 জন। রাজা ঝাও টান এবং আরেকজনের নাম বলতেই যাবে, কিন্তু সে বাউকে বলে তুমি ভালো পরিবার থেকে কাউকে চুজ করতে পারো। কিন্তু রাজকুমার তাদের লিস্ট নেয় আর বলতে শুরু করে তারা তো অনেক গরিব পরিবার থেকে বিলং করে, তারা কিভাবে আমার সাথে কাজ করবে। রাজা তো রেগে যায় আর বলে তারা রাজকীয় পরীক্ষা পাশ করেছে আর তুমি তাদের ব্যাপারে এসব কথাবার্তা বলছো। রাজা বাউয়ের ব্যবহারে অনেক বেশি রেগে যায়। ইনুস তাকে থামায় আর বলে, রাজা আপনি শান্ত হন, আপনার শুধুমাত্র 2টেই ছেলে। তারপর লি ম্যাং তো রাজার সাথে দেখা করার জন্য ক্যাপিটালে চলে এসেছিল। রাজা অনেক বেশি হ্যাপি হয়। তখনই রাজকুমার মিং চলে আসে। রাজা বলে, তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে আর তুমি এখনই বা কেন ফিরে আসছো? আর তুমি বলেছিলে ম্যাংকে রাজকুমারী বানাতে, কি ব্যাপার? রাজকুমার তার ফাদারের সামনে এরকম ব্যবহার করে, সে ম্যাংকে পছন্দ করে। ম্যাং তো রাজকুমারকে বলে, তুমি এসব কি কথাবার্তা বলছো? রাজা বলে, তোমরা যদি একে অপরকে পছন্দ করো তাহলে আমার সামনে লজ্জা পেতে হবে না। রাজকুমার তারপর মিংকে নিয়ে চলে যায়। ম্যাং তাকে বলে, তুমি রাজার সামনে মিথ্যা কথা কেন বললে? রাজকুমার তাকে কনফেস করে আর বলে, আমি মিথ্যা কথা কোথায় বলেছি? আমি তো তোমাকে পছন্দ করি। তুমি তো অনেক বেশি সাহসী এবং বুদ্ধিমান। এই কথা বলে রাজকুমার তাকে কিস করার জন্য আগে আসছিল। এখানে আমরা দেখতে পাই এটা আসলে তার স্বপ্ন ছিল। রাজকুমার তাকে বলে, আমি এই সব কিছু এ কারণে করেছি কারণ রাজকুমার বাও তোমাকে বন্দি বানাতে চাই আর আমি তোমাকে বাঁচাতে চাই। ম্যাং তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাধা হব না। এ কথা বলে সে তাকে ধাক্কা মেরে চলে যায়। তার কিছুক্ষণ পর সৈন্য রাজকুমারের কাছে আসে আর বলে ম্যাং নাকি কনকুবাইন লিউর কাছে গিয়েছে। অন্যদিকে রানী কনকুবাইন লিউর সাথে অনেক খারাপ ব্যবহার করছিল আর সে কনকুবাইন লিউকে বেঁধে রেখেছিল। কনকুবাইন লিউকে আমি আগে বলে ফেলেছিলাম। ম্যাং তাকে বাঁচাতে আসে। কুইন তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি আমাকে অপমানিত করেছো। তুমি রাজকীয় মেম্বার না হলে আমি তোমাকে এত সহজে ছাড়তাম না। তোমাকে রাজকুমারী উপাধি দেওয়া হয়েছে, তাই আমি তোমাকে কোনো কিছুই করছি না। ম্যাং রানীকে বলে, আমি আপনার হবু ছেলের বউ হতে চলেছি। আমি আপনাদের ব্যাপার স্যাপার জানি না, কিন্তু এই বইটা আপনি নিন। এটা যদি ফলো করেন তাহলে আপনি সব থেকে বেশি সুন্দরী থাকবেন। তাছাড়া আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনার চোখে চাইতে অনেক বেশি সমস্যা হয়। আমার কাছে এরকম ওষুধ আছে, আপনার চোখ অনেকটাই ভালো হয়ে যাবে। আর সে রানীকে একটা ড্রপ দিতে শুরু করে। কুইন এতে অনেক খুশি হয় এবং তার সাথে ভালো ব্যবহার করে। অন্যদিকে রাজকুমার যখন জানতে পারে কনকুবাইন লিউকে খুঁজতে খুঁজতে সে রানীর কাছে চলে গেছে, সে রাজার কাছে চলে যায়। রাজা খুব ভালোভাবেই জানতো সে রানীকে একদমই পছন্দ করে না, কারণ রাজকুমার মিংয়ের মা যখন মারা গিয়েছিল রানী তাদের কোনো সাহায্য করেনি। তাই সে তার ছেলেকে বলছিল তোমার রানীর কাছে যেতে হবে না, কিন্তু সে বলে আমার ওয়াইফকে আমি প্রোটেক্ট করব। তখন তো ম্যাং কনকুবাইন লিউকে নিয়ে সেই জায়গায় চলে এসেছিল। রাজকুমার দেখে তো অনেক অবাক হয়, কিন্তু ম্যাং রাজকুমারকে নিয়ে চলে যায়। বাড়িতে আসার পর সে তো অনেক বেশি হ্যাপি ছিল আর ভাবছিল আমি কতগুলো গহনা পেয়েছি। রাজকুমার তো ম্যাংয়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমার তোমার সাথে সাথেই থাকা উচিত ছিল, তোমাকে একা ছাড়া আমার উচিত হয়নি, তাই প্লিজ তুমি আমার প্রতি রেগে থেকো না। তারপর সে লি ম্যাংকে ফুল দেয়। সে তো অনেক বেশি হ্যাপি হয় আর সে রাজকুমারকে ক্ষমা করে দেয়। তারপরের দিনে সিন দেখানো হয়, লি ম্যাং তো রাজার জন্য ক্যামেরা নিয়ে গিয়েছিল এবং তার ছবি তুলে দিচ্ছিল। ছবি দেখার পর তো রাজা অনেক বেশি খুশি হয় আর সে সবার সাথে মিলে একটা ফ্যামিলি ফটো নেয়। তারপর রাজকুমারকে যখন তার একজন লোক ওষুধ লাগাচ্ছিল তখনই ম্যাং সেখানে চলে আসে এবং লজ্জা পেয়ে যায়। রাজকুমার এবং তার লোক অনেক বেশি লজ্জা পায়। রাজকুমার বলে, তুমি কেন তোমার চোখ লুকাচ্ছ? গিয়ে রাজকুমারীর কাছ থেকে ক্যামেরা নিয়ে আসো। তখন সে ক্যামেরা নিয়ে যায়। তারপর রাজকুমার ক্যামেরা দেওয়ার জন্য তার কাছে যায় আর বলে, তুমি কেন তোমার মুখ লুকাচ্ছ? ম্যাং তাকে মজা করে বলে, আমি কি আরেকবার দেখতে পারি? তারপর মডার্ন দুনিয়ার সিন দেখানো হয়। সেখানে ম্যাংয়ের কাছে যত দামি দামি জিনিসপত্র ছিল সব বিক্রি করার জন্য সে সেই ব্যক্তিদের কাছে চলে আসে। সেখানে রাজকুমারকে একজন ছেলে জিজ্ঞেস করে, তুমি কোন পরিবারের? রাজকুমার তাকে বলে সে জিং পরিবারের। তখন সে বলে, আমিও তো।
রাজকুমার অবাক হয়ে ভাবতে শুরু করে সে জিং পরিবারের, আমার তাকে দেখে অনেক চেনা মনে হচ্ছে। আমরা সেই জায়গার পেছনে রাজকুমারের চিত্র দেখতে পাই। তার কিছুক্ষণ পরে তারা রাজার প্যালেসের মধ্যে চলে আসে। তখনই তার ব্রেসলেট জ্বলজ্বল করতে শুরু করে এবং তারা টাইম ট্রাভেল করে আবারও প্রাচীন যুগে চলে যায়। সেখানে একজন সার্ভেন্ট বলতে শুরু করে আজ থেকে রাজকুমারী ম্যাং এখানেই থাকবে, কারণ এই ঘরটা রাজকুমারী ম্যাংকে দেওয়া হয়েছে। ম্যাং তখন রাজকুমারকে বলে, এর মানে কি আমরা এখানেই বিয়ে করব? কিন্তু আমরা তো ফেক বিয়ে করছি, তাহলে এই বিয়ের মানেই বা কি? কথা বলে সে চলে যায়। রাজকুমার মনে করছিল ম্যাং তাকে বিয়ে করতে চায় না, তাই রাজকুমার লি ম্যাংকে বলে, তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে একদমই জোর করব না। কথা বলে রাজকুমার চলে যায়। সেখানে আর অনেক ধরনের সার্ভেন্ট চলে আসে পুরো জায়গাটাকে গোছাতে এবং পরিষ্কার করতে। সে তো অনেক রেগে বলতে শুরু করে, সব কিছু রাজা তার পুত্রবধূর জন্য ঠিক করেছে, আমার জন্য না। তাই সে মডার্ন যুগে গিয়ে সবকিছু চেঞ্জ করে ফেলে। তারপর সে আবারও প্রাচীন যুগে চলে আসে এবং দেখতে পায় তার রুম তো অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তখনই ব্যান্ড সেখানে আসে আর বলে, রাজধানীতে আমরা নতুন করে একটা দোকান দিব। দোকান খোলার কথা শুনে সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপরের দিন আমরা দেখতে পাই যেখানে আজকে রেস্টুরেন্টের ওপেনিং ইভেন্ট হচ্ছিল। তারা রেস্টুরেন্ট খুলছিল এবং সেই জায়গায় অনেক অফার দেয়। তখনই ক্যাপিটালের কয়েকজন লোক চলে আসে আর বলতে শুরু করে, তোমরা কখনোই টাইম মতো ডেলিভারি দিতে পারবে না, তাই ভালো হবে রাজধানীতে ঘুরে খাবার খেয়ে চলে যাও। আর তোমরা যদি সময় মতো খাবার ডেলিভারি দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি 5,000 রূপ্য মুদ্রা তোমাদেরকে দিয়ে দিব। লি ম্যাং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। রাজকুমার বলে, তুমি এত কিছু কিভাবে করবে? তুমি তো জানোই বারবার টাইম ট্রাভেল করা অনেক বেশি ভয়ানক হতে পারে। ম্যাং বলে, তুমি বলো কি করব? অন্যদিকে জিয়াং পরিবারকে দেখানো হয় যারা কিনা তার পূর্বপুরুষের কাছে প্রার্থনা করছিল। এই ছেলেটি তার গ্র্যান্ডফাদারকে বলছিল, আপনি প্রত্যেক দিনই প্রার্থনা করেন কিন্তু পূর্বপুরুষের কেউই তো আপনার কাছে আসে না। গ্র্যান্ডফাদার বলে, তুমি চুপ থাকো। তখনই রাজকুমার তার আসল রূপে তাদের রুমের বাইরে চলে আসে। রাজকুমার বাইরে থেকে বলে, তোমাদের কথাবার্তা শুনে আমি অনেক বেশি রেগে গেছি। তারা তখন বুঝতে পারে যে তার পূর্বপুরুষ এসেছে, তাই তারা ক্ষমা চাইতে শুরু করে। রাজকুমার একটা টোকেন দেয় আর বলে, তাই এখন তোমাদেরকে টোকেনের সাহায্যে তোমাদের বংশধরদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে। তারপর তারা চলে যায়, কিন্তু ম্যাং তো লাইট বন্ধ করতে ভুলে গিয়েছিল, তাই সে তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে। তারপর ম্যাং তাকে জিজ্ঞেস করে, তারা কি সত্যি তোমার বংশধর? এর মানে তুমি কি কাউকে বিয়ে করেছিলে? তুমি কাকে বিয়ে করেছিলে? রাজকুমার বলে, হতেও হতে পারে তারা আমার দত্তক নেওয়া সন্তান, না হলে আমার ভাইয়ের সন্তানও হতে পারে। রাজকুমার ভাবছিল, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তারপর আমাদের আবারও প্রাচীন যুগ দেখানো হয় যেখানে সে সকল লোক চলে এসেছিল। সে লোকগুলো গিয়ে হাঙ্গামা করতে শুরু করে আর বলে, তোমরা মিথ্যা কথা বলেছ, এতক্ষণ ধরে খাবার অর্ডার করার পরও খাবার পাওয়া যায়নি। তখনই লি ম্যাং চলে আসে আর বলে, আরও 3 মিনিট সময় বাকি আছে। তখনই সে লোকটা বলতে শুরু করে, তুমি শুধুমাত্র একজন, তুমি এতগুলো মানুষের খাবার কিভাবে দিবে? তুমি কখনো এরকম কাজ করতে পারবে না, ভালো হবে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও। কিন্তু তখনই সব জিনিসপত্র সেখানে চলে আসে। দেখার পর তো সে লোকটা বিশ্বাস করতে পারে না। আমরা জানতে পারি এই সব কিছু রাজকুমার বাউ করাচ্ছিল। রাজা এই কথা জানার পর অনেক বেশি রেগেছিল। অন্যদিকে ম্যাং এবং তারা মিলে তো তাদের চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছিল, তাই তারা অনেক বেশি মজা করছিল। তারা যখন সেলিব্রেট করছিল তখনই রাজা চলে আসে আর এসে বলতে শুরু করে, তোমরা একলাই পার্টি করছো, আমাকে নেবে না? তারপর রাজাও বসে সেসব খাবার খেতে শুরু করে। রাজার তো মডার্ন যুগের খাবার খুব ভালোই লাগছিল আর বলে, তোমরা কি আমার জন্য আরেকটু চিকেন আনতে পারো? তখন রাজকুমার এবং ম্যাং আরো কিছু চিকেন আনার জন্য যায়। এগুলো আসলে চিকেন স্টিক ছিল। রাজা রাজকুমার মিং এবং লিমেংকে দেখে কান্না করতে শুরু করে আর বলে, আমার ওয়াইফ এবং আমার সম্পর্ক এরকম ছিল, কিন্তু মিংয়ের মা তো আমাকে ছেড়ে খুব আগেই চলে গেছে। রাজা তার ওয়াইফের কথা ভেবে কান্না করতে শুরু করে। লিমেং তখন রাজাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর সে এত বেশি ড্রাঙ্ক থাকায় রাজকুমার তাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। তারপরে সিনে জি ম্যাং, রাজকুমার এবং সেই ছেলেকে সাথে করে তারা রেস্টুরেন্টে এসেছিল। তারা যখন একসাথে কথা বলছিল তখনই সেই রেস্টুরেন্টে লিনা এবং তার একজন বান্ধবী চলে আসে। তার বান্ধবী এত বেশি অহংকারী ছিল, সবাইকে নিচু করে কথা বলছিল আর সে ম্যাংকে বলছিল, তোমরা অনেক বেশি গরিব। ম্যাংও তাদেরকে উচিত জবাব দেয়। তারা তো ভাবে ম্যাংয়ের কাছে টাকা নেই, সে শুধুমাত্র চাপা মারছে। ম্যাং তো তাদের সামনে 10 মিলিয়ন টাকার একটা বাড়ি কিনে। তারা তো এই সব কিছু দেখে বিশ্বাসই করতে পারছিল না। তারাই উল্টো অপমানিত হয় আর সেখান থেকে চলে যায়। অন্য সিটে বসে থাকা 3 জন মহিলা তার কাছে আসে আর ধন্যবাদ জানায়, কারণ তারা তাদেরকে অনেক বেশি ইনসাল্ট করছিল। তারা হেভি হয়ে ম্যাংকে জিজ্ঞেস করছিল, তোমার কোনো বিএফ আছে?
তারা তো ম্যাংকে তাদের ছেলের ছবি দেখাচ্ছিল আর বলছিল, তুমি কি তার সাথে ব্লাইন্ড ডেটে যেতে চাও? রাজকুমার এই সব কিছু দেখে তো অনেক বেশি জেলাস হয় এবং রেগে যায়। লি ম্যাং তো সেই ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর দুইজন ছেলে আসে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এই সব কিছু দূর থেকে রাজকুমার দেখছিল, সে তো সহ্য করতে পারে না, তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায় আর তাকে বিছানায় নিয়ে এসে ফেলে। ম্যাং তাকে বলে, তুমি এসব কি করছো? তুমি তো নিয়ম ভেঙে ফেলছো। রাজকুমার বলে, যদি সময়ের সাথে আমি না এগোই তাহলে তুমি আমাকে ধোঁকা দিয়ে দিবে। লি ম্যাং রাজকুমারকে বলে, আপনিই তো বলেছিলেন আপনি আমাকে পছন্দ করেন না আর আমাকে বিয়েও করতে চান না। রাজকুমার কিছু বলতেই যাবে, সে তার মুখ চেপে ধরে আর বলে, আপনি যাই বলুন না কেন আমি পছন্দ করব না, তাই চুপ থাকেন। কিন্তু লি ম্যাং তারপর তাকে কিস করতে শুরু করে আর তারা সেখানে নাইট স্পেন্ড করে। তারপরে সিনে রাজাকে দেখানো হয়, যে কিনা মডার্ন যুগের খাবার অনেক মজা করেই খাচ্ছিল। ম্যাং তাকে বলছিল, সামনের সপ্তাহে আপনার জন্মদিন, তাই আমি এখনই আপনার জন্য জন্মদিনের উপহারের ব্যবস্থা করেছি। তারপর সে রাজাকে লাইটার দিচ্ছিল। লাইটার দেখে রাজা ভয় পেয়ে যায় আর বলে, এটা আমার একদমই পছন্দ হয়নি। রাজকুমার বলে, যখন আপনি বিপদে পড়বেন এটা আপনাকে সাহায্য করবে। তাই রাজা সেটা অ্যাকসেপ্ট করে। রাজা তার ছেলেকে বলে, এর মানে তুমি আমার জন্য অনেক বেশি চিন্তা করো, তাই না? তখনই রাজকুমার বাউ সেখানে চলে আসে এবং সে লাইটার তার লেগে যায়। এ কারণে শক খেয়ে রাজকুমার সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মডার্ন যুগের সিন দেখানো হয়, যেখানে রাজকুমার এবং ম্যাং একসাথে বসেছিল এবং গল্প করছিল। ম্যাং রাজকুমারকে বলছিল সে কিভাবে তার গ্র্যান্ডমার সাথে এখানে থাকতো। তার গ্র্যান্ডমা তার পালন পোষণ করার জন্য অনেক কিছু করেছিল। সে নুডলস বিক্রি করত এবং সবজিও লাগাতো। আর তার গ্র্যান্ডমা অনেকবারই তার জন্য জামা কাপড় বানিয়েছিল, যে জামা কাপড়গুলো অনেক ছোট এবং কিউট ছিল। তাই রাজকুমারও তাকে হ্যাপি করার জন্য তার জন্য অনেকগুলো জামা কাপড় বানিয়ে নিয়ে আসে। লি ম্যাং তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তখন তার কাছে কল আসে, তাকে বলা হয় তাকে স্কুলের ফাংশনে ডাকা হয়েছে, তাই সেখানে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। তারপরের দিন প্রাচীন যুগে লি ম্যাং রাজাকে বলছিল, আমি চাই মেয়েদের জন্য স্কুল খোলা হোক, তারাও যাতে পড়াশোনা করতে পারে। রাজকুমার বাউ বলে, তুমি বেশি কথা বলছো, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কিন্তু রাজা রাজকুমার বাউয়ের কোনো কথাই শোনে না এবং তাকে পারমিশন দিয়ে দেয় মেয়েদের স্কুলের জন্য। তখনই রাজার কাছে একজন লোক আসে আর বলে, রাজকীয় কোষাগার থেকে 1000 রূপমুদ্রা পাওয়া যাচ্ছে না। রাজকুমার মিং সামনে চলে আসে আর বলে, আমি আগে সবকিছুর খোঁজ নিয়ে নিয়েছি, আর তাকে প্রমাণ দিয়ে দেয়। আমাদের বাউকে দেখানো হয়, যে কিনা একজন লোকের সাথে কথা বলছিল। লোকটাকে সে বলছিল, লিমেং এর কত সাহস, সে মেয়েদের জন্য স্কুল খুলতে চায়। তখনই রাজা সেখানে এসে বলতে শুরু করে, আমি জানতে পেরে গেছি রাজকীয় কোষাগার থেকে তুমি 1000 রূপা মুদ্রা চুরি করেছ। রাজা রেগে যায় আর বলে, বাউকে এখন আর ক্রাউন প্রিন্স বানানো হবে না, তাকে তার পজিশন থেকে সরানো হলো আর তাকে প্যালেসে বন্দি করা হলো। আর সে লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ সে রাজকুমারের সাথে মিলেছিল। তারপর রাজাকে দেখানো হয়, যে কিনা অনেক বেশি আপসেট ছিল। তখনই তার কাছে কনকুবেন লিউ চলে আসে আর সে রাজাকে বলছিল, 3 দিন পরে আপনার জন্মদিন, আমি আপনাকে খুশি করার জন্য সবকিছু করব। অন্যদিকে রাজকুমার বাউ কান্নাকাটি করছিল আর বলছিল, আমি সবকিছু হারিয়ে ফেলেছি। রাজকুমার বাউকে তার লোক বলে, আপনি চিন্তা করবেন না, রানী বলেছে সে রাজার সাথে কথা বলে আপনাকে মুক্ত করবে, আর রাজা আপনাকে ক্রাউন প্রিন্স বানাবে। রাজকুমার বাউ বলে, এত সহজে আমি সবকিছু পাবো না। সমুদ্রের ডাকাতদেরকে আমি যে চিঠি পাঠিয়েছিলাম তারা কি কিছু উত্তর দিয়েছে? বাউয়ের লোক বলে, তারা বলেছে রাজার জন্মদিনের দিন তারা চলে আসবে। তারপর আমাদের রাজার জন্মদিনের সিন দেখানো হয়, যেখানে সবাই উপস্থিত ছিল আর সেই জায়গায় সমুদ্রের ডাকাতের সর্দারও চলে এসেছিল। আর সে তো রাজাকে একটা উপহার দেয়, যে উপহার দেখে সবাই তো রেগেছিল, কারণ তার উপহারের মানে ছিল তারা যুদ্ধ করবে। সমুদ্রের ডাকাতের রাজা বলতে শুরু করে, পরের বার আমাদের দেখা একেবারে যুদ্ধে হবে। রাজকুমার বাউ ইসমাইল করছিল। ম্যাং বুঝতে পারে সবকিছু সেই করেছে। রাজকুমার বলে, তুমি কি ভুলে গেছো আগের বার আমি কি করেছিলাম? তখনই রাজা বলে, ফাইট করে দেখাও। কিন্তু ম্যাং বলে, তার ফাইট করতে হবে না, আমি তোমার সাথে ফাইট করব, তোমার জন্য তো আমি যথেষ্ট। রাজা তাকে অনেক ইনসাল্ট করে আর বলে, তোমার মতো মেয়ে কোনো কিছুই করতে পারবে না। ম্যাং তখন একটা শর্ট গান বের করে, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়। ম্যাং বলে, এটা আমি রাজার জন্য এনেছি। এটা পেয়ে তো রাজা অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং সে হাততালি দেয়। রাজা বাউকে জিজ্ঞেস করে, তুমি কি এনেছো? কিন্তু সে নিচে নেমে পড়ে আর বলে, আমি কোনো কিছুই আনিনি। আর সে তীর নিয়ে বলতে শুরু করে, আমি তোমাদের কাউকেই ছাড়বো না। আমি যাই করি না কেন আমার বাবার ভালো লাগে না, আমার বাবা তোমাকেই পছন্দ করে। রাজকুমার বাউ তার সব লোকদেরকে বলে, তাদের সবাইকে মেরে ফেলো। কিন্তু তাদের কথা তো কেউই শোনে না। ডাকাতের সর্দার বলতে শুরু করে, তুমি যে তীর নিয়েছো এটার মধ্যে কোনো তীরই নেই। তখন আর কি বা হবে, সবাই তো রাজকুমার বাউ এবং সে ডাকাতের সর্দারকে ধরে ফেলে।
তারপর রাজা রাজকুমার মিংকে বলছিল, এখন থেকে আমার একটাই মাত্র ছেলে, আমি রাজকুমার বায়ের সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করছি। আমি চাই এখন তুমি আমার কথা শোনো এবং তুমি আমার পরে রাজা হবে। আর আমি এখনই চাই তোমাকে রাজা বানাতে। এরকমভাবে সে রাজা হয়ে যায়। অন্যদিকে ম্যাঙ্ক একজন সার্ভেন্ট বলছিল, প্রাইম মিনিস্টার চায় রাজা যাতে তার জন্য কনকুবাইন নেয়। লি ম্যাঙ্ক যখন কনকুবাইন নেওয়ার কথা শুনে সে তো অনেক বেশি রেগে যায়। রাজা সার্ভেন্টকে জিজ্ঞেস করলে সার্ভেন্ট বলে সে তো অনেক বেশি রেগে আছে, চলে গেছে। এরকমভাবে কয়দিন কেটে যায়। রাজা তার জন্য অনেক মজার মজার খাবার পাঠায়। আর রাজা তাকে মানাতে তার জন্য মজার একটা ক্যান্ডিও এনেছিল। রাজা এসে তার কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি কাজের জন্য অনেক বেশি বিজি ছিলাম। আর তুমি চিন্তা করো না, আমি কনকুবাইন নিব না। তখন ম্যাঙেরও রাগ ভেঙে যায়। তারপর সে কনকুবাইন লিওর সাথে কোথাও যাচ্ছিল। কনকুবাইন লিও লি ম্যাংকে বলছিল, অনেক সময় পরে কুইন মাদার ফিরে এসেছে। লি ম্যাং কুইন মাদারকে দেখে হতবাক হয়ে যায় আর ভাবে সে একেবারে আমার দাদির মতো দেখতে। আর সে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আর সে কুইন মাদারকে তার গ্র্যান্ডমা বলছিল। আর সে কুইন মাদারকে তার দাদির মতো মনে করে তার সাথে অনেক কথাবার্তা বলে। কুইন মাদারও অনেক বেশি ভালো ছিল, তার সাথে খুব ভালোভাবেই কথা বলে। রাজকুমার আবার এই সব কিছুই উঁকি মেরে শুনছিল। তারপর রাজকুমার আসে আর বলে, আমি তোমাকে খুঁজছিলাম কারণ 1 মাস ধরে তুমি এখানেই আছো। তারপর তারা ফিরে গিয়ে জানতে পারে রাজা অনেক বেশি রেগে আছে, কারণ কনকুবাইন লিওর অবস্থা অনেক খারাপ। তাই তো রাজা অনেক বেশি রেগে ছিল এবং ডাক্তার ডাকে। কিন্তু ম্যাং রাজাকে বলে, আমি তার চিকিৎসা করব। মানে সে তাকে মডার্ন যুগে নিয়ে যাবে। অন্যদিকে আমরা লিনাকে দেখতে পাই, যার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। তার শাশুড়ি তার উপর চিল্লাচ্ছিল। লিনা ভাবতে শুরু করে সবকিছু লি ম্যাংয়ের কারণে হয়েছে, আমি তাকে ছাড়বো না। তারপর তো লি ম্যাং কনকুবাইন লিওকে নিয়ে মডার্ন যুগে চলে এসেছিল তাকে চিকিৎসা দিতে। ইনুস তো পানি আনার জন্য চলে যায়। ম্যাংয়ের তো অনেক পানি খেতে ইচ্ছে হচ্ছিল। সেই থেকে আমরা লিনাকে দেখতে পাই, যেখানে পানির মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। তারপর লি ম্যাং যখন সে পানি খায় সে তো অজ্ঞান হয়ে যায়। তখনই তার কাছে লিনা আসছিল। কিন্তু সে তাকে কিছু করতেই যাবে, কিন্তু আমরা জানতে পারি আমাদের নায়িকা তো অজ্ঞানী হয়নি। লিনা তো সে থেকে ম্যাংকে দোষারোপ করতে শুরু করে আর বলে, তোমার কারণে আমি জিয়াং পরিবারে বিয়ে করেছিলাম, কিন্তু এখন তারাই আমাকে মারতে চায়। তোমার কারণেই সবকিছু হয়েছে। কথা বলে যখন তাকে মারতেই যাবে তখনই রাজকুমার এসে তাকে ধরে ফেলে। কিন্তু এই কারণে রাজকুমার তো আহত হয়ে পড়ে। ম্যাং তো অনেক টেনশনে পড়ে যায় এবং রাজকুমারকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এরকম ভাবে অবশেষে তাদের বিয়ের দিন চলে আসে, যেদিন তাদের অনেক বড় করে বিয়ে হবে। সেখানে সবাইকে সাক্ষী রেখে তারা দুজনে একে অপরকে বিয়ে করে। রাজা রাজমাতা তারা সবাই তো অনেক বেশি হ্যাপি ছিল। তারপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। ম্যাং তো রাতে বসেছিল আর ভাবছিল, কিন্তু আমি তো ম্যারেজ সার্টিফিকেট বানাইনি, এর মানে তার প্রাচীন যুগে বিয়ে হয়ে গেছে আর এখন সে মডার্ন যুগেও বিয়ে করতে চায়। রাজকুমার তাকে সিন্ধুকের চাবি দেয় আর বলে, কালকে গিয়ে আবার আমরা মডার্ন যুগেও বিয়ে করব। তারপর তারা একে অপরকে কিস করে এবং নাইট স্পেন্ড করে। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।